শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথন। প্রিয় দর্শক, আমাদের মৌলিক অধিকারের অন্যতম একটি হচ্ছে বিনোদন, এবং সেই বিনোদন জগতের বড় একটি অংশ জুড়ে রয়েছে আমাদের চলচ্চিত্র, আমাদের নাটক, আমাদের মঞ্চ, এসব কিছু, অর্থাৎ বলতে পারি আমাদের শোবিজ ওয়ার্ল্ড। শোবিজ ওয়ার্ল্ডে কখন কি হচ্ছে, কোন তারকা কি করছেন, কোন তারকার উত্থান হচ্ছে কিংবা কোন তারকার পতন, এসব খবরাখবর কারা আমাদের কাছে পৌঁছে দেন? নিঃসন্দেহে বিনোদন সাংবাদিকরা। তারা না থাকলে কিন্তু আমরা জানতামই না আসলে কখন কোন সিনেমা আসছে কিংবা বিনোদন জগতে কোন দিকে হাওয়া বইছে। সেই দিক থেকে বলতে গেলে একজন বিনোদন সাংবাদিকও কিন্তু নক্ষত্রের সমতুল্য বলা চলে। আজ তারকাকথনে তেমন একজন নক্ষত্র আমাদের সাথে আছেন, দীর্ঘ 4 দশক ধরে যিনি এক্ষেত্রে আছেন, আমাদেরকে আলোকিত করছেন নক্ষত্রদের আলোয়। প্রিয় দর্শক, চলুন তার সাথে শুরুতে আজকে পরিচয় করাই। সাথে আছে বিনোদন সাংবাদিক রাফি হোসেন। শুভেচ্ছা। আপনাদেরকে অনেক শুভেচ্ছা। কেমন আছেন? ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। শুরুতে যেমনটি বলছিলাম যে আপনারা আসলে বিনোদন জগতে কখন কি হচ্ছে না হচ্ছে সব খবর দিয়ে আমাদেরকে আলোকিত করেন, এবং আমাদের মৌলিক অধিকারের একটি বিশেষ জায়গা যেটি নিশ্চিত করতে আসলে আপনাদের অবদান অনেক বেশি, একদম ফ্রন্ট লাইনার বলা চলে। এত বছরের একটা জার্নি এই সেক্টরে কেমন ছিল যদি ফিরে দেখেন? খুবই ইন্টারেস্টিং অফকোর্স, এবং চ্যালেঞ্জিং আমার জন্য অনেকটা ছিল এই জন্য যে ডেইলি স্টারের জন্য মানে যেই যাত্রা দিয়ে আমরা শুরু করেছিলাম, ডেইলি স্টার মনে করতো যে মানে ডেইলি স্টারের যে পাঠক গোষ্ঠী তারা হয়তো বা বাংলাদেশের সেলিব্রিটিদের খবর জানতে চায় না, পড়তে চায় না। তো তার জন্য তারা এইটাকে প্রায়োরিটি খুবই নিচে ছিল এবং খুবই লিস্ট বদার ছিল, খুব কম নিউজ টিউজ দিত। কিন্তু যখন ধরেন শোবিজ শুরু করলাম আমি এসে, তখন আমাকে অনেক ফাইট করতে হয়েছে এবং তাদেরকে বারবার বোঝাতে হয়েছিল যে না, এইটাও সব নিউজের মতো এটাও ইম্পর্টেন্ট এবং এটা পড়বে। যে যাই হোক, আসলে এখানে অল ক্রেডিট গোজ টু মাহফুজ ভাই। মাহফুজ ভাই আমার এই আইডিয়াটা বিশ্বাস করেছিলেন এবং আমাকে পুরো স্বাধীনতা দিয়েছিলেন এবং আমার প্রতি আস্থা রেখে উনি সবসময় সাপোর্ট দিয়ে গেছেন এবং ফাইনালি মানে সেটা হয়েছে, আত্মপ্রকাশ লাভ করেছে। এবং আমাদের তো প্রতিদিন মিটিং হতো, এডিটোরিয়াল মিটিং হতো। তো যেদিন শোবিজ বেরোতো তো মাহফুজ ভাই সব বিভাগীয় প্রধানদের নিয়ে যখন বসতেন, তো উনি টিজ করে হাসতে হাসতে বলতেন যে আমাকে তো সাংবাদিকতা ছেড়ে দিয়ে এখন রাফির সাংবাদিকতা করতে হবে। তো সবাই বলতো কেন কেন মাহফুজ ভাই কি হয়েছে? তো বলে শোনো, ডেইলি স্টারের যত নিউজ আছে সবচেয়ে টপ মানে রেড হাইয়েস্ট রেটিংয়ে হচ্ছে 1, 10, অনেক সময় 20ও হয়েছে, 20-এর উপরে সব শোবিজের আমার নিউজ। তারপরে হয়তো বা অন্য পলিটিক্যাল হেডলাইনের নিউজ, অন্য আদার নিউজ। সো সেই জন্য মানে আমাদের নিউজকে বিট করে টপ রেটিংয়ে ইম্পর্টেন্ট নিউজ, পলিটিক্যাল নিউজ আর আদার নিউজ আসতো না। তো এই জন্য মাহফুজ ভাই সবসময় হেসে বলতো, ব্রাদার আমার তো সাংবাদিকতা এখন তোমার ধারায় করতে হবে, তাহলে আমার নিউজ যদি পড়ে। তো অফকোর্স আমি মনে করি চ্যালেঞ্জ এই জন্য, এবং সাথে সাথে খুব আনন্দেরও যে হ্যাঁ মানে যেটা আমি বিশ্বাস করেছি সেটা আসলে যে সত্যি। আসলে এন্টারটেনমেন্ট এমন একটা জিনিস, সেটা মানে যে যতই বলুক আমি আসলে অতটা বেশি এন্টারটেনমেন্ট নিউজ পড়ি না বা দেখি না, ঠিক না কথাটা। এন্ড অফ দ্য ডেতে যে আসলে নিতে হয়, এটা বললাম না যে আমার যদি 5টা প্রধান যে খাদ্য, বস্ত্র, আর যদি বলি শিক্ষা, হ্যাঁ বাসস্থান, এন্টারটেনমেন্টও সেরকম একটা মানে প্রধান একটা, যেটা ইন্ট্রোডাকশনে আপনি বললেনও। এবং আরেকটা ইন্টারেস্টিং আরেকটা ছোট্ট গল্প শেয়ার করি। আমি তার নাম বলছি না বিশেষ কারণে, জাহাঙ্গীরনগরের ইকোনমিক্সের প্রফেসর। তো আমি খেতে গেছে একটা রেস্টুরেন্টে, তো উনি আমাদের পুরো পরিচিত, তো উনি দূর থেকে আমাকে দেখেছে। তো যেহেতু ওনার সাথে লোকজন, আমি আর কাছে যাইনি। তো উনি একটু পরে উঠে আসছে আমার কাছে, এসে আমাকে বলছে কি খবর, কেমন আছে, হ্যান ত্যান, কেমন চলছে কাজটা? তো আমি বলছি হ্যাঁ ভালোই। তো তখন ডেইলি স্টার কেমন আছে, কেমন চলছে? তো আমি খুব কাচুমাচু করে বলছি হ্যাঁ ভালোই। আমি যেটা করি সেটা তো আপনি নিশ্চয়ই দেখেন না, পড়েন না, তো হ্যাঁ তবে আমারটা মনে হয় ভালোই চলছে। তো উনি বলে শোনেন, এই জন্য আমি উঠে আসছি আপনার কাছে, যে আপনার ওটা না পড়ে তো হয় না, এত টেম্পটিং, এত টানে কাভার, এবং আমরা আসলে খুব যত্ন নিয়ে করতাম কাভারে যাকে আমরা আনতাম। তার আগে আমাদের একটা টোটাল একটা কমিটি ছিল। কমিটি বলতে যে আমার স্টাইলিং কে করবে, আমার মেকআপ কে করবে, আমার কস্টিউম কে করবে। আমরা ধরেন যেই
আর্টিস্টটাকে আমরা চুজ করতাম, আগে থেকে তো আমরা প্ল্যান করে রাখতাম। তো আমরা সেইভাবে বসতাম যে আমার সাথে ফারজানা মুন্নিও স্টাইলিং মেকআপ করতো মেইনলি, এই কোরিওগ্রাফিতে অবশ্য অনেক সময় অনেকে কাজ করতেন। ফ্যাশন হাউস আমরা যাও তো বললাম ও যাকে মানাবে, তো সেইভাবে আমরা অনেক চিন্তা ভাবনা করে কাজ করতাম এবং অ্যান্ড ইট ওয়ার্কস। এবং সবাই যেটা হয়েছে যে মানে বাংলাদেশি স্টারদেরকেও যে মানে আপনি যদি ঠিকভাবে প্রেজেন্ট করেন যে আসলে মেধা কোয়ালিটি কোনো দিক থেকে কোনো অংশে কম না, সেটা আমার মনে হয়। তারপরে আমি দেখছি সবাই ফলো করে। বাংলাদেশে একটা হচ্ছে আইস ব্রেক করাটা খুব কঠিন, তারপরে দেখবেন আপনাকে বয়ে চলার পালা। বাট দ্যাট ইজ আই এম নট এগেইনস্ট, মানে ভালো লাগে দেখে। সো যদি বলি অ্যানালগ থেকে ডিজিটাল, এই সময়টায় অনেক কিছু পরিবর্তন হয়েছে, আমাদের বিনোদন মাধ্যম পরিবর্তন হয়েছে। আমরা পত্রিকা থেকে এখন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে, সিনেমাও এখন ওটিটিতে আছে। তো এই জায়গাতে আসলে আপনার জার্নি একজন বিনোদন সাংবাদিক হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ডেফিনেটলি এটা তো সময়ের সাথে সাথে তো ইভলভ করতেই হবে। আমার মনে হয় সেটাই তো স্মার্টনেস, বা সেটাই সত্যি, সেটাই ট্রুথ। সেটা যদি এখন আমি যদি বসে থাকি আমার ইগো নিয়ে বা না আমি যা করতাম তাই হবে না আসলে, তাহলে তো আমি অবসলিট হয়ে যাব। তবে খুব চ্যালেঞ্জিং এটা হচ্ছে যে আগের এখন যেমন অনেকে ভালো করছে, কিন্তু আমার অনেক নতুনকে আমি চিনি না, কিন্তু যে রিলস বা ইয়েতে চলে আসে না ফেসবুকে, তো অনেকে দেখি আমি ছোট ছোট অংশ কিন্তু দেখি অনেক ভালো অভিনয় করছে, প্রোডাকশন ভালো হচ্ছে, ডেফিনেটলি অনেক যত্ন নিয়ে করছে। ওটিটির কাজ তো এখন অনেক মানে সময় অর্থ সব মানে সিরিয়াসলি প্রফেশনালি কাজ করছে, তো সেটা তো ডেফিনেটলি ভালো। কিন্তু আমার মনে হয় যে সিন্ডিকেট আবার দেখছি সব জায়গায়, সেইটা আসলে ভালো না। আমার মনে হয় সব জায়গায় যদি এই চক্কর থাকে, সিন্ডিকেটের চক্কর থাকে, তাহলে আসলে না ভালো কাজ সম্ভব না। এবং সিন্ডিকেটটা কি এখনই অনেক বেশি প্রচলিত নাকি অনেক আগে থেকেই আসলে ছিল? আগে থেকেও ছিল, এখন আমার মনে হচ্ছে, এটা আমার অভিজ্ঞতা, মানে সো আমি জানি না, অনেকে দ্বিমত পোষণ করতে পারে। হ্যাঁ, সিন্ডিকেট আগেও ছিল। সেটা আগের সিন্ডিকেশনটা কিরকম ছিল, ভালো লাগা বা মন্দ লাগা, মানে ধরেন এই একটা স্কুল অফ থটসে বিশ্বাস করে, এই মানে কমফোর্ট জোন। আপনি ইভেন দেখবেন সত্যজিৎ রায় বলেন, মৃণাল এবং বড় বড় স্করসেস বলেন, এবং যার নামে আপনি বলেন, সবারই দেখবেন কি একটা গ্রুপ নিয়ে কাজ করে। এটা হয় কি, কাজ করতে যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, একটা র্যাপো তৈরি হয়ে যায়, সেটা হয়। কিন্তু সিন্ডিকেটার এইটা কিন্তু এক জিনিস না। সিন্ডিকেটটা হচ্ছে আপনি কাউকে ঢুকতেই দিবেন না, আপনারা নিজেরা একটা হিসাব নিকাশ করে একটা করেছেন। ওই আপনি দেখেন ওটিটিতেও যদি আপনি এখন তাকান, ওই কয়েকজন আর্টিস্ট হ্যাঁ ঘুরে ফিরে কাজ করছে, হ্যাঁ স্টোরি টেলিংও একই রকম। সো এটা ওরা বুঝছে না, এটা একরকম বুমেরাং হয়ে যাচ্ছে। কিন্তু সম্ভাবনাময় অনেক নতুন মুখও তো আসলে আসছে ওটিটিতে। খুব কি আসছে আমি জানি না, তাহলে টোটাল ইন্ডাস্ট্রিতে না আসছে, সেটাই বলছি। সেইটা আমি মনে করি সিন্ডিকেশন দিয়ে আসলে ভালো কিছু করা যায় না। আপনি হয়তো বা কিছুদিন পয়সা কামাতে পারবেন, কিছুদিন নাম করে থাকতে পারবেন, কিন্তু লং রানে যে আসলে কোনো লাভ হয় না। ওইটাই আমি বলছি যে নতুন আমি অনেককেই চিনি না, অনেক ছেলে মেয়ের অভিনয় বা কাজও, ইভেন ডিরেকশনও দেখলাম খুব ভালো, টেকনিক্যালি তো খুবই ভালো করছে, কিন্তু এদেরকে কিন্তু আমি দেখছি না। ওটিটিতে আমি ঘুরে ফিরে ওই কয়েকটা নাম আমি আপনিও একমত পোষণ করবেন, ওই জায়গায় এসে থেমে যাচ্ছে। আমরা তো অনেক এবং আপনি দেখবেন যে এখন যদি আমি নেটফ্লিক্সের কথা বলি, অ্যামাজন বলি, আরো ইন্ডিয়া অনেক রকম শুরু হয়েছে। আপনারাও জানেন, আমি কয়েকদিন মানে এখন আর কয়েকদিন বলা উচিত না, বেশ অনেক পুরনো হয়ে গেছে। এই লাপাত্তা লেডিস আপনি দেখেছেন না? নিশ্চয়ই দেখেছি। তো সেইটা দেখেন, মানে টোটাল নিউ বাঞ্চ, তাই না? কি অসাধারণ কাজটা করেছে, এবং সবাই নতুন মুখ। হ্যাঁ, আমি জাস্ট একটা উদাহরণ হিসাবে লাপাত্তা লেডিসের নাম বললাম, এরকম অনেক আছে, আমি অনেক গুলোর নাম বলতে পারি, ইভেন আপনি বাইরেও তো আমি মনে সেইটা না দেখতে আমার মনে হয় ভালো লাগবে। একই মুখ বারবার দেখে আপনি যতইটা, ইভেন আপনার শাহরুখ খান, অমিতাভ বচ্চনকে আপনাকে প্রতিদিন দেখালে 10টা নাটকে যদি ঈদের দেখেন, এবং ওই চার্ম থাকবে না, ওই আকর্ষণ থাকবে না। আচ্ছা, এই জায়গায় একটা সিন্ডিকেট ভাঙতে কিংবা একজন নক্ষত্রকে পরিচয় করিয়ে দিতে, তার উত্থানের ক্ষেত্রে কিংবা তার পতনের ক্ষেত্রে একজন বিনোদন সাংবাদিকের ভূমিকা আসলে কি থাকতে পারে? অনেক বরাবরই, শুরু থেকে, আগেও যদি বলেন এখনো বলেন, সেলিব্রিটি বানায় কারা? অফকোর্স সাংবাদিকরা বানায়। আমরা যখন, এবং আমার যখন কাজ করতাম, আমি কিন্তু যখন নতুনদেরকে আমি জানি না অন্যরা নিশ্চয় সিনিয়ররা এরকম করে, সেটা হচ্ছে যে
একটা বোঝা যায় কে আপনার স্টার ম্যাটেরিয়াল, কে কতদিন টিকে থাকবে ইন্ডাস্ট্রিতে, সেটা ধরেন আপনি এই মিডিয়াতে, মানে আমি তো বুঝতে পারতাম, এবং আপনি কাজ করলে আপনিও বুঝতে পারবেন। সো একটা জাস্ট উদাহরণ হিসাবে আমি আপনাকে একটা কথা বলি, জেফার যে এখন করছে, গান করছে, মনে করছে, তো অনেকেই আছে এরকম, জাস্ট ওর নামটা এমনি বললাম। আমি নাম বললে একটা অসুবিধা হয় যে মনে করে যে ওর সাথে আমার বিশেষ সম্পর্ক বা ওকে আমি খুব পছন্দ করি, অন্যদেরকে করি না, বিষয়টা তা না। আমি জাস্ট উদাহরণ হিসাবে নাম বললাম যে বোঝার জন্য, এক্স বললে হয়তো বা বুঝতেন না। ও তখন কিন্তু ওর না, মানে ও কিছুই না। ওকে আমি শুনলাম একদিন আমাকে শাওন বলল যে ও ইউটিউব স্টার, ওর ইউটিউবেও গান ছাড়ে, আর ওর অনেক ফলোয়ার্স এবং হ্যাঁ তাই নাকি, কে? আমি বললো এরকম। ঠিক আছে আসতে বলো তো। তা আসছে, অ্যান্ড আমি যখনই ওকে দেখছি আমি ওকে সোজা বলছি, ইউ উইল বি দ্য স্টার। আর ও এম্বারেস হয়ে গেছে। হ্যাঁ আমি ইয়েস ইউ আর। সো যখন ওকে কেউ চেনে না, করে না, দেন আমি ওকে কাভারে নিয়ে আসলাম। এবং আমাকে তখন অনেকে অনেক কিছু বলেছে, এই কেন কাভারে আসছে, কেন আনছে। আমি জাস্ট ওয়েট অ্যান্ড সি। এটা ও বললাম, এরকম অনেকে আছে। তো সেরকম সেলিব্রিটি অনেকেই হতে পারে, কিন্তু স্টার ইটস এ ডিফারেন্ট থিং। ওকে, সো আপনার ক্যারিয়ারে মাইল ফলক হিসেবে যদি কোনো ইন্টারভিউজ বা কোনো কাজের কথা আপনি স্মরণ করতে চান, কোন কাজগুলো উঠে আসবে শুরুতে? অনেক অনেক অনেক। আমি ফরচুনের যে আমি তো খালি দেশের সাংবাদিকতায় আমি বন্ধ হয়ে থাকিনি। আমি মানে অল দ্য মেজর ফিল্ম ফেস্টিভ্যাল, কার্ন, বার্লিনালে, লোকার্নো, রটারড্যাম, এভরি ইয়ার ফ্রম 2011 থেকে আমি কভার করি। তো আমি প্রথম কান ফেস্টিভ্যালে অফিসিয়ালি বাংলাদেশ থেকে সাংবাদিক আমি যাই, তারপরে প্রথম আলোর ইকবালও যায়, এখন অনেকেই যাচ্ছে। তো আমরা রাস্তা দেখিয়েছি, এখন অনেকেই যাচ্ছে। তো সেইখানে অল দ্য ইন্টারন্যাশনাল, কানস মানে তো সারা পৃথিবী, সব ইন্টারন্যাশনাল, ওদেরকে কাছে থেকে দেখা, কথা বলা, সব ভেরি ইন্টারেস্টিং অভিজ্ঞতা। তবে ওদের একটা সমস্যা হয়ে যায় কি, প্রথমত বাংলাদেশ চেনে না, পাত্তা দিতে চায় না, তারপরে ওদের ইন্টারভিউ নিতে হলে ওদের এজেন্টের মাধ্যমে, ওদের কোনো ইচ্ছা অনিচ্ছার মধ্যে হয়। তো যাই হোক, তো তার সেটা একটা লম্বা প্রসেস, এবং মোস্ট অফ দ্য কেসেসে ইউ হ্যাভ টু পে অ্যান্ড ওয়েট করতে হবে। তোমার অনেক আগে থেকে ওটা শিডিউল নিতে হবে না, হুট করে মানে ওয়াক ইন করে তুমি পারবে না। কথা বলবে তোমার সাথে, অনেক ফ্রেন্ডলি। যেমন আমি ওই অর্থে লাকি যে ডেইলি স্টার, ওরা তো সব দেখে কোথা থেকে কে অ্যাপ্লাই করেছে। সো সাংবাদিকদের যে কার্ড ইস্যু করতো, প্রেস কার্ড, সেটারও রেটিং আছে, অনেকগুলো রেটিং আছে। সো এরকম 8-10টা লেভেল। সো এবং সেটা কালার দিয়ে ডিনোট করা হতো। তা আমি সো লাকি ফ্রম দ্য ডে ওয়ান, মানে 2011 থেকে আমাকে টপের সেকেন্ড টাইমে পেয়েছি। তাতে করে হয়েছে কি যে আমার বিচরণ অবারত, মানে আমি যে কোনো জায়গায় চলে যেতাম, ওই কার্ড দেখে আমি চলে যেতে পারতাম। তো আমি আর প্রত্যেক দিন যেটা সকালের শোটা হতো, এটা হতো প্রেসদের জন্য, তারপরে সেই কাস্ট অ্যান্ড ক্রু নিয়ে প্রেস কনফারেন্স একদম ইমিডিয়েটলি তারপরে হতো, যেখানে অনলি ফর সাংবাদিক, এবং তারা ক্লোজলি কথা বলবে। তা আমি নিকলকে আমার খুব অনেককেই ভালো লাগে, আর ওখানে আসলে কে না যায়, কাকে রেখে কার বলবো। যাই হোক, নিকল কাইন্ড অফ ব্লু আইড কানজের। অলমোস্ট আমি এই 2011 থেকে যে যাচ্ছিলাম লাস্ট ইয়ার পর্যন্ত, অলমোস্ট ওকে মানে 7-8 বার পেয়েছি। তো প্রথমবারের অভিজ্ঞতা বলছি। তা আমি এরকম বললাম অর্গানাইজারদের, আমার খুব ভালো লাগে, আমি একটু, তখন আমাকে বললো তুমি এই জায়গাটা, এই দিক দিয়ে ঢুকবে, তুমি এই জায়গাটায় দাঁড়াও, তুমি তখন কথা বলবে, সময় পাবে অনেক বেশি। আমি ওকে ফাইন। আমি দাঁড়িয়ে আছি, তো টিম রাত প্রথমে ঢুকলো, তারপরে নিকল কিডম্যান। Then I said, Nicole, this is Rafios, and I'm a fan of yours. And I said, oh, really? So আমার হাতটা হ্যাক করছে, তারপরে দেন আমি না ব্ল্যাঙ্ক হয়ে গেছি, আমি আর কিছু বলতে পারছি না। তো ও অনেকক্ষণ ধরে হাত তুলে শেক করছে, হ্যাঁ, দেন হোয়াট নেক্সট? সো অ্যান্ড I said, I don't know, I'm totally blank. And she said, oh, it happens, no problem, I'm here till end of the festival, so we'll talk later. And okay. So this is, মানে আমার কাছে, আমি এটা খুব মানে আগে শুনতাম, কিন্তু লিটারালি যে সেটা হয়ে যাওয়া যায় আসলে মানে এরকম অনেকের সাথে হয়েছে। আরেকটা খুব ইন্টারেস্টিং, কানজে আবার কয়েক বছর পরে টিলডা সুইন্ডন, ওটা মানে এভরিবডি নোজ, অস্কার উইনার এন্ড এভরিথিং। সো তো টিলডা অ্যাকচুয়ালি লিড ফেস্টে কয়েক বছর আসছে, 2-3 বছর। দেন এখানে ওর সাথে যেহেতু আমি ক্লোজলি ওটার সাথে রিলেটেড, সো সেই মানে টিলডার সাথে অনেক, যে কয়বার এসছে, লম্বা সময় ওর সঙ্গে বন্ধুত্ব, কথাবার্তা, লাঞ্চ করা, ডিনার করা। তো তারপরে কিন্তু ও যখনই বলতাম ইন্টারভিউ, তখন বলতো না, তুমি উই ক্যান টক ইন আওয়ার্স আফটার আওয়ার্স, বাট
But if you really want to take an interview officially, if you want to print, so you have to go through my, agent. But because otherwise বলতে এটা breach of contract হয়ে যায়, I can't do it, Okay. So তার জন্য সেটা হয়নি, বাট আমি যদি কখনো আমার ডায়েরি লিখি, আমি সেগুলো যদি দেখি লম্বা ইন্টারভিউ হয়ে যাবে। এবং তখন ওর সাথে কথা বলতে গিয়ে দেখলাম ও আসলে এত মানবিক একটা মানুষ, ওর লাইফস্টাইল সম্পর্কে যদি জানেন, ওর ছেলেদেরকেও কিন্তু কোনো স্কুলে পাঠায় না, কিভাবে মানুষ করছে। সো তখন আমার ওর প্রতি ভালোবাসা, প্রেম আরো একদম অনেক হয়ে গেল। এভাবে তো আসলে অনেক মানুষকে দেখার এবং ড্রিম ক্যারেক্টার আমাদের কাছে যারা। এই টিলটার একটু ছোট্ট একটা কথা বলে শেষ করব। তারপরে উইদাউট এ কয়েক বছর গ্যাপ আমি কানজে প্রিমিয়ার দেখছি, পিছনের সিটে দেখছি টিল্ডা, দেন শো শেষ, আমি বেরিয়েছি, অ্যান্ড মাঝে কিন্তু 4-5 বছর দেখা নাই, কথা নাই ডেফিনেটলি। দেন টিল্ডা ঘুরে বলছে, আর ইউ রাফি ফ্রম বাংলাদেশ? আই সেড ইয়েস। অ্যান্ড আমার এত ভালো লাগছে, ওই ভিড়ের মধ্যে ও আমাকে নোটিস করলে, দেন শি হাগ মি অ্যান্ড শি আস্কড মি, take a selfie. So I had that photo. I wish I can show you that thing, So অনেক এরকম। আরেকটা ছোট্ট, আচ্ছা সরি, it feels like যে আসলে এক টুকরো বাংলাদেশকেও কেউ একজন রিকগনাইজ করলো ওখানে, লাইক টিল্ডা এন্ড আদার্স। ওকে, আপনার চোখে যেমন আপনি বিশ্ব দেখেছেন, বৈশ্বিকভাবে আসলে বিনোদন জগৎ কিভাবে পরিবর্তন হচ্ছে সেটিও দেখেছেন, সেই জায়গা থেকে এখন যদি বাংলাদেশের বর্তমান শোবিজের অবস্থাটাকে আপনি বলতে চান যে কোন দিকে এগোচ্ছে বা সম্ভাবনাটা কোন দিকে, আপনি কি বলবেন? অবশ্যই পজিটিভ, আমি নেগেটিভ বলবো না, কিন্তু যে কথাটা আমি আগেই মেনশন করেছিলাম, সিন্ডিকেশনটা ভাঙতে হবে আসলে। ওকে, সো সিন্ডিকেশন দিয়ে বেশি দূর করা যাবে না, ওই একটা লেভেলে যে আটকে থাকতে হবে। এবং আমার মনে হয় যে আমাদের যারা এই সিন্ডিকেশন করে তাদের মাথাগুলো এরকম রড সিমেন্ট দিয়ে এরকম করে আটকানো যে ওটার উপরে আর ভাবতে পারে না। কিন্তু একটা সময় যে যখন দেখবে যে হায় এই যা করেছে এগুলো তো জাস্ট পদ্ম পাতার পানি ভেসে চলে যাচ্ছে, আর কিছু না, সো কিছু হবে না। ডেফিনেটলি আমার মনে হয় যে, কারণ সুযোগ দিতে হবে। এবং আমি আবারও বলবো, সত্যি নতুন জেনারেশনে প্রচুর ছেলেমেয়ে, আমি অনেকের নাম আমার মনে পড়ছে না, জাস্ট 2-1টা বলবো, তার মানে শুধু এই দুইজনই ভালো করছে তা না, যে কজনের মধ্যে দেখেছি, টোটিনি বলে একটা মেয়ের আমি কাজ দেখলাম, খুব ভালো লাগলো। আমি সেদিন আরেকটা জোভান অবশ্য অনেকদিন থেকে করছে, তো জোভানেরও আমি সেদিন কি একটা কাজ অল্প দেখলাম, খুব ভালো লাগলো, খুব ভালো করেছে। আমার ফারিন, তাসনিয়া ফারিন খুব ভালো, এরকম অনেকে আছে আসলে, ওরা ভালো, এবং মেকাররাও, নতুন নতুন মেকাররাও ভীষণ ভালো করছে। কিন্তু ওই যত মানে আমার মনে হয় যে বেশি ইনকর্পোরেট করা যাবে, সেটা আমার মনে হয় তার জন্য ভালো হবে। সেটা সব ক্ষেত্রে, সিনেমা বলেন আর ওটিটি বলেন আর যে কোনো প্রোডাকশনই বলেন। ওকে, আমি পজিটিভ, আপনি পজিটিভ, বাট সিন্ডিকেট ভাঙতে হবে। ওকে, সো যদি আমরা একটু শোবিজ ওয়ার্ল্ডে যারা কাজ করছেন, সাংবাদিকতার জায়গাটাতে একটু যেতে চাই, বর্তমান সময়ে যারা এখন প্র্যাকটিসিং এই পেশাটাতে, তাদেরকে যদি মূল্যায়ন করতে হবে, তাদের কাজগুলো নিশ্চয়ই আপনার দেখা হয়, সেই জায়গাতে আপনারা যে ধারায় যে সংকল্প নিয়ে একটি সেক্টরে কাজ করা শুরু করেছিলেন, সেটির ভবিষ্যৎ আসলে বাংলাদেশে এখন কেমন? ভালো, ডেফিনেটলি। তবে আমার মনে হয় যে বাংলাদেশকে নিয়ে শুধু এখন আর ভাবলে হবে না। আমার মনে হয় সংবাদ যেহেতু এখন যাচ্ছেও, যেমন বললাম আমরা শুরু করেছিলাম, এখন প্রতি বছর অনেক সাংবাদিক যায়, কানজে বলেন, সব জায়গায় যাচ্ছে। কিন্তু আমি যেটা দেখি খুব খারাপ লাগে, ওদেরকে আমি বলিও, ওরা আবার ভাবে যে রাফি ভাই খুব আতেল, কোট আনকোট, ওরা সারাক্ষণ এই নামে আখ্যায়িত করে, যে ওখানে যেও ওই আমাদের সিলি নিউজগুলা করে, যেটা আসলে মেইন স্ট্রিমের কোনো নিউজ না, বা এত ইম্পর্টেন্ট ঘটনা ইভেন্ট করছে সেটা নিয়ে ওরা করে না। আমার মনে হয় একটু চিন্তার প্রসারতাটা, গভীরতাগুলো একটু বাড়াতে হবে। ওই কুয়োর ব্যাং হয়ে থাকলে ভাবনা চিন্তা কানজে যায় আর যেখানে যাই তাতে করে কোনো লাভ হবে না। সো সেটার জন্য আসলে পড়তে হবে, জানতে হবে। এখন তুমি যদি এখন সেটা বড় ডিরেক্টর হোক আর বড় অভিনেতা হোক, যদি সুযোগ হয়ে যায় ইন্টারভিউ করতে পারার, তাহলে ওকে আমার কি প্রশ্ন করা উচিত সেই, এবং ওকে ওইটা নিয়ে তো স্টাডি করতে হবে, জানতে হবে ওর সম্পর্কে, এবং ওদের ওখানে সেটা খুব ইম্পর্টেন্ট। আর ওরা কিন্তু ভেরি স্ট্রেইট, আমি জাস্ট ছোট করছি না, আবারও বলছি, কাউকে আমি ছোট করার জন্য কথা বলছি না। ওই আমাদের যে সকালে কানজের সকালে শোর পরে প্রেস কনফারেন্স হয়, তো তখন অনেকে যখন সুযোগ পায় কথা বলার, খুব সিলি প্রশ্ন করে। তো তখন আমি দেখেছি আমাদের দেশের সাংবাদিক, এবং যারা বিদেশিরা কম করে, কিন্তু যারা এরকম করেছে একটু বোকা বোকা প্রশ্ন, তো তখন না ওরা ভীষণ বিরক্ত হয়ে স্ট্রেট বলেই ফেলে এবং অপমানই করে ফেলে, যে এইরকম প্রশ্ন কেন করছো, বা এই প্রশ্ন করার কারণ কি, বা আমি তো বলবো না সেটা। তো আমি বলছি যে
চিন্তার গভীরতা প্রসারতাটা বাড়াতে হবে, একটু চোখ বড় করতে হবে। চোখ বড় বলতে হচ্ছে দেখার চোখ, শোনার চোখ, পড়াশোনা তো করতে একেবারে তাই। এই তো সাংবাদিকতার কথাটা আমরা শুনলাম, কিন্তু আমাদের সিনেমা তো এখনো বিশ্বের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, আপনি কান্স বলুন বা অন্য প্ল্যাটফর্ম, সেখানেও যাচ্ছে। সেখানে বাংলাদেশের সিনেমাগুলো কেমন রেসপন্স পাচ্ছে, আপনি কেমন দেখছেন? কানজে তো একটাই গেছে, তারেক ভাইয়ের ছবিটা তো গেছিল, সেটা তো মেইন স্ট্রিমে না, এটা তো ডিরেক্টরস ফোর নাইটে ছিল। শুধুমাত্র সাদের ছবিটাই প্রথম এবং সবচেয়ে ইন্টারেস্টিং। এর আগেও আমি আপনাদের একটা তারকা কথনে সেই কথা বলেছিলাম বোধহয় কানজে যাওয়ার আগে। সেটা হচ্ছে যে খুব আনন্দের আমাদের জন্য, বাংলাদেশের স্বাধীনতার 50 বছরে সেই বছরই সাদের ছবিটাও অফিসিয়ালি একটা মেজর সেগমেন্টে সিলেক্টেড হলো। সেটা তো সেটা অবশ্যই আমাদের জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট। পুরস্কার পাইনি তাতে কোনো দুঃখ নেই, ভীষণভাবে ওটা অ্যাপ্রিসিয়েটেড হয়েছে ক্রিটিক্যালি। আমি মনে করি সেটাও পুরস্কার পাওয়ার থেকে কোনো অংশে কম না। আবার বিভিন্ন ফেস্টিভ্যালে তো স্ক্রিনিংও হচ্ছে। হ্যাঁ, স্ক্রিনিং হয়েছে, পুরস্কারও পেয়েছে বিভিন্ন ফেস্টিভ্যালে। আর সাদের আরেকটা ইন্টারেস্টিং ঘটনা বলি, ওর প্রথম ছবি যেটা লাইভ ফ্রম ঢাকা, সেটা রটারডামে অফিসিয়াল ক্যাটাগরিতে ওই একটা মেইন ওয়ান অফ দ্য মেইন সেগমেন্টে স্ক্রিনিং হয়। যে কোনো কারণেই হোক সাদকে সেবার ভিসা জটিলতার কারণে সাদ যেতে পারেনি। তা আমি ওখানে ছিলাম, তো তখন আমাকে অর্গানাইজার প্রিমিয়ার, ও যেদিন প্রথম দিন শোটা হবে, আমাকে জিজ্ঞেস করছে যে এখানে একজন বাংলাদেশি আসছে না সাংবাদিক, আপনি কি আছেন অডিয়েন্সে? আমি বলছি হ্যাঁ, আমি তখন দাঁড়ালাম আছি। তো বললো যে আপনি যদি কিছু মনে না করেন, যে আপনি যদি ইন্ট্রোডাকশনটা দেয়নি। তো প্রথমত আমার আসলে ছবিটা আগে দেখা ছিল না, বাট অফকোর্স আই ফিল প্রাউড যে সেটা আমি রিপ্রেজেন্ট করতে পেরেছিলাম, সাদ যেহেতু যেতে পারেনি। তারপর আমি এসে একটা বড় নিউজ করেছিলাম, সাদ মিসিং ইন রটারড্যাম, এবং সেইটা পরে অ্যাম্বাসেডারও আমাদের সাথে যখন বিভিন্ন প্রোগ্রামে দেখা হয়েছিল, উনি খুব রিগ্রেট করেছে, সরি আমাদের ওইটা কি যে কোনো কারণে হোক তখন ওকে দেওয়া উচিত ছিল, হয়নি, হ্যান ত্যান সেটা। সো আমার মনে হয় যে ভালো হচ্ছে। এবং আর এই দিস আর দ্য আইস ব্রেক আমার মনে হয় এখন হয়েছে। সাদ তো ভালো করছেই, আমি সাদের নেক্সট কাজ দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি। আর নতুন নতুন ছেলেমেয়েরা অনেক ছোটোখাটো ফেস্টিভ্যালে ওরাও পুরস্কৃত হচ্ছে। আমি মনে করি যে ওরাও এখন মেজর সেগমেন্টে আসবে, আমি আশাবাদী, ভীষণভাবে আশাবাদী। এক মিনিট, সত্যি সত্যি তাই। যদি আমি বর্তমানে আপনার কাজ নিয়ে একটু জানতে চাই, যে এখন আসলে ব্যস্ততা কোন কাজগুলোকে ঘিরে, বা যদি আপনি ভবিষ্যৎ পরিকল্পনাও আমাদের সাথে একটু ভাগাভাগি করে নেন, তাহলে কোন কথাগুলো বলবেন? সেটা হচ্ছে ওয়ান্স ইউ আর এ সাংবাদিক, ইউ আর অলওয়েজ এ সাংবাদিক, জার্নালিস্ট। তো আমার মনে হয় কিছু পেশা আছে, ডাক্তার বা টিচার, তো সাংবাদিকতা মানে ডেইলি স্টারে যেহেতু আমি নাই, তার মানে আসলে তার মানে সাংবাদিকতা করছি না তা না, সবসময়। এবং আরেকটা খুব কথা আমাকে কমপ্লেইন শুনতে হয় কাইন্ড অফ, যে নতুন মানুষ যখন কাউকে আমি মিট করি, নট সেলিব্রিটি, যে কেউ, তো আমি এত প্রশ্ন নাকি করি, মনে হয় যে আমি ওদের ইন্টারভিউ নিচ্ছি। এটা আমাকে এত শুনতে হয়, তখন আমি সবসময় অনেক বলিও না যে আমার প্রফেশন ছিল, তখন আমাকে জিজ্ঞেস করতো যে তুমি কি সাংবাদিক মানে নাকি, সাংবাদিকের মতো প্রশ্ন করো কেন। তো সেইটা আসলে মনে হয় জিনে ঢুকে গেছে, হয়ে যায়, সেটা আছে। তো এখন আরেকটা যেটা মনে হয় যে আগে ছিল, ধরেন ব্র্যান্ড লাইক ডেইলি স্টার অর চ্যানেল আই অর সো এখন যেটা হবে, এর মধ্যে থেকে যখন আপনি বা XYZ যে কেউ নিজেকে অ্যাজ এ ব্র্যান্ড এস্টাবলিশ করবে, তখন সে ডেইলি স্টারে আছে না, চ্যানেল আইতে আছে না, কোথায় আছে বা পৃথিবীর কোন প্রান্তে আছে তা না, তখন লাইক আপনার নামে পরিচিত হবে বা মানুষ খুঁজবে, আচ্ছা ওনার শো, উনি কোথায় আছে, উনি শোটা করছে, উনি চ্যানেলে করছে। সো নাও জিনিসটা আসলে এই শিফটটা হয়েছে, পার্সোনাল ব্র্যান্ডিং। হ্যাঁ, এখন হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্র্যান্ডিং তৈরি হয়েছে। সো যে নিজেকে ব্র্যান্ডিং করতে পেরেছে বা পারবে, আমার মনে হয় তার জন্য প্রতিষ্ঠান কোনো ব্যাপার না। রাফি হোসেনও তো এখন একটা বড় ব্র্যান্ড, যদি আমরা বলি বিনোদন সাংবাদিকতা, বড় ব্র্যান্ড কিনা জানি না, আমি এতটুকু বলতে পারবো যে এতটুকু হয়তো বা আস্থা অর্জন করেছি যে মানুষ এখনো যখন আমার শো, অনেকদিন তো করছি না, নাইট কবে শো করব, আপনার শোতে আসতে, ইভেন এইবারই দেও যে ছবিগুলো রিলিজ হলো, আমি ফোন পেলাম, আপনি আসেন দেখেন, আপনি আপনার শোতে আমরা আসতে, তা আমি বললাম আমি তো শোটা এখন করছি না, অফ করে দিই, না আপনি করেন, আসেন, গেস্ট হয়ে আসেন, কথা বলেন। তো আমার মনে হয় এটাই বোধ হয় মানে দিন শেষে আর কিছু তো না, এটাই যে মানুষ বা অনেকের
সেলিব্রিটিরা আমাকে ফোন করে, আপনি আরেকটা শো করেন, আপনার সাথে কথা বলতে চাই। ওকে, সো আপনি কিভাবে ভাবেন আর যে ভবিষ্যতে আপনি এমন কোনো শো করতে চান নিজের জন্য, কিংবা আপনার একটা স্বপ্নের জায়গা, স্বপ্নের শো থাকুক, যদি বলি তাহলে সেই স্বপ্নগুলো কি হবে? স্বপ্নগুলো হ্যাঁ, এখন আসলে আমি প্ল্যান করেছি, খুব সম্প্রতি হয়তো আসবে, আমার কিছু শোজ আসবে ডেফিনেটলি, সেগুলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে। আর যেহেতু আমি যোগা মেডিটেশনের সাথে অনেক আগে থেকে আসলে জড়িত, তো আমি এখন যেখানে আছি সেখানে ওদের সেই প্রতিষ্ঠানের সাথে আছি। তো আমি আগে থেকে যে 2002 থেকে আমি যেহেতু টিচ করি, তো সেই আর্ট অফ লিভিং এর সাথে, তো ওখানেও আমি তাই করছি এখন। তো সেই পেশাটাও করব, আর সাথে সাথে আমার শোজগুলো চলবে এখন। আগে মূলত বেশি তো মানে পত্রিকার জন্য লিখতাম, এখন হয়তো বা একটু ক্যামেরার সামনে বেশি আপনাকে আমরা দেখতে পাবো হয়তো বা। হ্যাঁ, আর্ট অফ লিভিং এর একটা দারুণ সুন্দর কনসেপ্ট নিয়ে কাজ করছেন, যেটি বললেন। আয়োজনের শেষ দিকে চলে এসেছি, তবুও একটু শুনতে চাই যে যদি লিভিংটাকে একটা আর্ট হিসেবে ধরা হয়, তাহলে আপনি আপনার লাইফস্টাইলটা আসলে কিভাবে মেনটেন করবেন বা কিভাবে সেই আর্ট ফর্মটাকে সাজাবেন? সেটা হচ্ছে আসলে বি ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। আমরা আমাদের মূল জীবনের সমস্যাটা কি, আমরা অতীতে কি হয়েছিল সেটা, অতীত তো ডান হয়ে গেছে, কিন্তু সেইটা চর্বিত চর্বণ করতে থাকি, এই হয়েছিল আর বাবা আগুনে হাত দিলে হাত পুড়ে যায় তুমি জানো, তখন তোমার পুরা দেহ আগুনে দিয়ে তো বোঝার আর দরকার নেই, তাই না? এটা একটা আমাদের ওয়ারিজ, দেখবেন পেন্ডুলামের মতো এরকম, পাস্ট আর ফিউচার, আর ভবিষ্যতে কি হবে সেই চিন্তায় আমরা মরে যাই। কিন্তু আমরা ভাবি না যে প্রেজেন্ট নিয়ে যদি আমি না ভাবি, আমার তো ফিউচার তৈরি হবে না। আর ফিউচার কি হবে আপনি জানেন না, কারণ এই পরের মুহূর্তে আমি বাঁচবো কিনা, আপনি বাঁচবেন কিনা, একটা ভূমিকম্প হয়ে সব ধ্বংস হয়ে যেতে পারে, আমি হার্ট অ্যাটাক করে মরে যেতে পারি, নানা ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, তো ফিউচার আপনি অনেক সাজিয়েছেন, অনেক কিছু করেছেন, বাট ইউ নেভার নো ফিউচারে কি হবে। বাট ফিউচার তখনই ঠিক হবে যখন আপনি প্রেজেন্ট মোমেন্টে থাকবেন। আপনি যখন প্রেজেন্ট মোমেন্টে থাকবেন, তখন আপনার কাজটা ঠিক মতো হবে, এবং ওই কাজটাই আপনার ফিউচার মানে নিশ্চিত করবে। ওকে, সো এটার আসলে কি অ্যাসপেক্ট যদি বলি, আমাদের লাইফে কি কি পরিবর্তন আনতে পারে সেক্ষেত্রে কি হতে পারে? you just name it, it's beyond our imaginations, so everything can be possible. আর যদি আমি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, হেরা পাহাড়ের গুহায় গিয়ে উনি কি করতেন, ধ্যান করতেন, এবং ধ্যানেই কিন্তু কোরআন শরীফ নাজিল হয়েছে। সো আমরা খুব একটা, আমাদের এখানে একটা খুব মানে বোকা বোকা ধারণা আছে যোগা মেডিটেশনের এসবের কথা বললি সবাই মনে করে কি এটা হিন্দু থিং, হ্যান থিং, সেটা না। সো নামাজও কি একটা সাধনা, প্রেয়ার, এবং নামাজের পরে কি বলে, আপনি একটু ধ্যান করেন, ঠিক আছে, তারপরে মোনাজাত করেন। তো সেটা আমার মনে হয় একটু গভীরভাবে যদি কেউ আমার মনে হয় দেখে জিনিসটা, তাহলেই বুঝে যাবে। সো শিল্পেও যেটা বলে, স্থির হতে হবে আগে আপনাকে, এবং স্থির হওয়াটাই হচ্ছে মেডিটেশন। আপনি যত অস্থির থাকবেন, আপনার প্রত্যেকটা ডিসিশন ভুল হবে, এবং একটা ভুল ডিসিশন আরেকটা ভুল ডিসিশনের সাথে ইন্টারকানেক্টেড। আর আপনি যখন স্থির হয়ে যে ডিসিশনে নেবেন, আই এম শিওর, এবং আপনার মন সবসময় ঠিক কথা বলে, আপনার মনকে জিজ্ঞেস করবেন স্থির হয়ে, অস্থির হয়ে না, আপনার মন ঠিক উত্তরটা দিয়ে দেবে। সত্যি ধীরস্থির থেকে যদি আমরা আমাদের নিজস্ব জায়গা থেকে কাজ করি, তাহলে যে প্রফেশনে আমরা আছি আসলে সেখানেও নিজের ফুল পটেনশিয়ালিটি আসলে দেওয়া সম্ভব। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ। অনেক কথা হলো আপনার সাথে, আপনার ক্যারিয়ার নিয়ে, আপনার চিন্তা ভাবনা, ভীষণ ভালো লেগেছে। আবারও কথা বলতে চাই, আবারও আড্ডা হবে আপনার সাথে, এই প্রত্যাশা আমরা রাখছি। ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন, এবং চ্যানেল আই তো আমার পরিবার, সো যখনই ডাকে চলে আসি, যত আবদার অভিমান সবকিছু চ্যানেল আইয়ের সাথে। সো চ্যানেলের পুরো পরিবারের জন্য শুভেচ্ছা, ভালো থাকবেন। প্রিয় দর্শক, পুরো আয়োজন জুড়ে যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দারুণ একটি আড্ডা হলো আমাদের আজকের অতিথির সাথে। আরও দেখা হবে নতুন তারকাদের নিয়ে আপনাদের সাথে চ্যানেল আইয়ের পর্দায়, সেই প্রত্যাশায় আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।